আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বৈঠক করতে যাচ্ছেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে। নিঃসন্দেহে এই বৈঠকের দিকে দেশের অসংখ্য মানুষের চোখ থাকবে। এটি খুবই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এটি নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের। নির্বাচনের এক মাস আগে থেকেই যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির অবনতি, এটি থেকে শুরু করে আরো নানান ইস্যুতে যথেষ্ট পরিমাণ যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কার সৃষ্টি হয়েছে, তার মধ্যে তারেক রহমান যে নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এটি নিশ্চিত। এবং যতটুকু জানা যাচ্ছে যে তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারেন। একটা জিনিস অনেকেই খেয়াল করছেন নিশ্চয়, যে তারেক রহমান দেশে আসার পর তার যে বিরল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা তাকে ঘিরে, এবং একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর ইউনূস সরকারের পক্ষ থেকে যেসব ধরনের আয়োজন করা হয়েছে, মানে আন্তরিকতা তো বটেই, তার চেয়েও বেশি অনেক কিছুর আয়োজন করা হয়েছে, সেগুলো মানুষের সন্দেহের দৃষ্টিতে এসেছে। অনেকের মতে যে এর পেছনে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, অর্থাৎ বিএনপি কিংবা তারেক রহমান অথবা আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে যা কিছু হয়েছে, এসব দেখানোর পাশাপাশি অন্য কারোর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, এই নির্বাচনে বিশেষ ডিজাইনের মাধ্যমে অন্য কোনো বিশেষ শক্তিকে ক্ষমতায় আনার, এমন গুঞ্জনও শুরু হয়েছে। শোনা যাচ্ছে যে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করতে পারে। বুঝতেই পারছেন কাদের প্রসঙ্গে গুঞ্জন শুরু হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে কোনো আলোচনা হবে কিনা আমরা জানি না। এরই মধ্যে বাহরাইন এবং ওমানে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে ভিডিও যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে, সারা দেশে গণভোটের ব্যালট পেপার এক মাস আগেই জেলা প্রশাসকদের ট্রেজারিতে যে পৌঁছে গেছে, তা নিয়েও নানান ধরনের বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের নামে। পাশাপাশি নিশ্চয়ই আমাদের চোখে এটিও বেঁধেছে যে শিক্ষা সংক্রান্ত একটি দক্ষিণ এশীয় সম্মেলনে প্রধান অতিথি হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে তরুণদের সেই দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে নিশ্চিতভাবে। এমনকি এই মন্তব্যও করেছেন যে তাদের মধ্য থেকে কেউ শিক্ষামন্ত্রীও হতে পারেন। এই যে অযাচিত এই ধরনের মন্তব্য, তা নির্বাচনে প্রভাব ফেলতে যাচ্ছে কিনা, অথবা নির্বাচনের কোনো ডিজাইন হয়ে থাকলে আগে ভাগেই তার অনেক কিছু বেরিয়ে পড়ছে কিনা অবচেতন ভাবেই, সেগুলো নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে। এবং এই সরকার যে নিরপেক্ষ নয়, তাতে সরকারি নানানভাবে তারা তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলছে। অতএব বৃহস্পতিবার যে বৈঠকটি যমুনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে দেশের কোটি কোটি মানুষের। এবং আমি প্রায় বলি, অনেকে বলেন যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে সরকারের। যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো সংকটময় মুহূর্তে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনটি দলকে সাথে নিয়ে বৈঠক করেছেন এবং সেই বিষয়গুলো মোটামুটি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। যখনই ডেকেছেন বিএনপি তার ডাকে তার আহ্বানে সাড়া দিয়েছে, এবং পরবর্তী দেখা যাচ্ছে যে আবার কোনো কোনো বিষয়ে সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। আবার কোনো একটা সমস্যা পরে তাদেরকে ডেকে নিয়ে মোটামুটি চা নাস্তা খেয়ে সবকিছু আলোচনার মাধ্যমে সব সমাধান হয়ে যায়। বিএনপি অনেক অনেক ছাড় দিয়ে এই পর্যন্ত এসেছে, তাই অনেকেই বলে থাকেন যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে। এই নির্বাচন কেন্দ্র করে বিএনপি চূড়ান্তভাবে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা, সেই প্রশ্ন অনেক জোরালোভাবে উঠেছে।
দেখা যাক যমুনাতে কি ধরনের সিদ্ধান্ত বা দাবির কথা জানিয়ে আসেন তারেক রহমান। তার উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, আগামীর যে গুরুত্বপূর্ণ নির্বাচনটি, তার অনেক কিছুই। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে এটি হবে দেশের ঐতিহাসিক নির্বাচন, তার তো বিন্দুমাত্র কোনো লক্ষণ বা কোন ধরনের দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত হয়নি। সেই জায়গা থেকে বৃহস্পতিবারের যমুনার বৈঠকটি নিঃসন্দেহে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ পালানোর পথ খুঁজছে ইউনূস। দর্শক, আমি বলছি নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। যারা ন্যূনতম বিবেকবান, যারা বিশেষ রাজনৈতিক দল করেন, ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন, জামাত করেন, বিএনপি করেন, তারা এটিকে নিকুশ কালো অন্ধকার নাও বলতে পারেন, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আজকে যদি আমি নিকুশ কালো অন্ধকারের কথা বলি, তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দোসর ইত্যাদি বিভিন্ন কিছু। আপনি যদি সত্য কথা বলেন, নিকুশ কালো অন্ধকার কেন নয়? গত 1.5 বছর একটা সরকারের পতন হয়েছে, হয়ে দেশটা চলছে। কোন জায়গায় সাফল্য আছে? এই কোন জায়গায় সাফল্য আছে এই প্রশ্নটা বরাবর চলে আসে, প্রায় কন্টেন্টে চলে আসে। আমরা ওই সময়টার থেকে এখন কি ভালো আছি? আসলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি? কোন জায়গায় সাফল্য? আজকেই দেখুন খবরে আছে যে গত 5 মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলানিতে নামছে। আইন শৃঙ্খলা, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। ব্যবসা বাণিজ্যেও মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই। অর্থনীতি থেমে গেছে, ক্যাশ ফ্লো থেমে গেছে, আরো নানা রকম আন্তর্জাতিক চাপ তো আছেই। যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি, এটা বলবার কোনো অবকাশ থাকে না। আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে, কারা চালাচ্ছে? সামনে থেকে আপনি ডক্টর ইউনূস সহ ম্যাক্সিমাম 30 জন উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে, মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার কিংবা আরো বিভিন্ন কিছু মন্ত্রণালয়, এগুলো মিলিয়ে শীর্ষ পদে 30 জনের মতো লোক হবে যারা ইউনূসের সঙ্গে রিলেটেড। এই যে এই লোকগুলো আছে, কিন্তু দেশটা আসলে চালাচ্ছে কে? দেশ ভাগ করে নিয়েছে বিএনপি এবং জামাত। তারা তো দেশটা ভালো চালাতে পারে বা চালানো উচিত, তাই না? এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে 50 লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে। জামাত ভাই, আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে 50 লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না? সামনে ইউনূসকে রেখেছেন, রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই। এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই যে সামাজিক অন্যায় অত্যাচার, আন্তর্জাতিকভাবে বিমুখ হয়ে যাচ্ছি, ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে, আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না। এই যে আপনাদের যে এত শক্তি, এত সামর্থ্য দিয়ে আপনারা এইগুলোকে চালু রাখতে পারতেন না? প্রশ্নটা তো সেখানে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন, নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে। আপনি কি মনে করছেন দেশের যারা কোনো রাজনৈতিক দল করেন না, আমিও কোনো রাজনৈতিক দল করি না, আমি বরাবরই বলেছি, এখনো বলছি যে
আমিও কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বলছি যে দেশ ভালো নেই, ভালো চলছে না। 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে? আমি মনে করি না। আমি মনে করি আরো নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই নির্বাচনটা হচ্ছে, ডক্টর ইউনূস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয়, কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে, এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই, পথ নেই। একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে। সেই নিরাপদ এক্সিট, সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি। বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান, একজন দলীয় প্রধান তারেক রহমান এসেছেন। দেশে এই মুহূর্তে জামাত আছে। অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা, কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা, পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে। এবং জামাত ক্ষমতা নিলে কি হবে? এই যে আজকে অনেক কিছু দেখেন, হাজারটা কথা বলা যায়, কোনটা রেখে কোনটা বলবো। এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক, এটা কোথার থেকে? জামাতি প্রভাব। আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত রিলেশন রাখতে পারে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেঁষা এতটা হতে পারে, এটা জামাতি প্রভাব। এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই 12 ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে, যদি না, বিভিন্ন সূচক বলছে জামাতকেই ক্ষমতায় বসানোর প্রচেষ্টা। আমি ভেতরের খোঁজ নিয়ে দেখেছি, সেটা যে ভেতর থেকে, যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে, সেই ভেতরগুলোও বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে। দেখা যাচ্ছে যে বিএনপি বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের এতটা ভরাডুবি হবে? কিন্তু যখন নির্বাচনের ফল বেরোলো, তখন দেখুন যে কোনো বিশ্ববিদ্যালয়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি পদ পেয়েছে, একটি পদ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, কোন রকমের দুই একটাতে হয়তো টেনে পেয়েছে। জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে। কাজে জামাত ক্ষমতায় গিয়ে, জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতার পক্ষের দল নয়। এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে। এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন। এই যে যখন ঘটনাগুলো হয়, তখন জামাত বিরোধী একটা দল বিএনপিকে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল। কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা রকম অস্থিরতা, প্রধান গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী কিংবা ভারতীয় হাইকমিশন হামলা দেখলেন। এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত। এবং জামাতকে যারা প্রমোট করে, অনলাইনে প্রমোট করে, বিদেশ থেকে প্রমোট করে, পিনাকি, ইলিয়াসরা যে প্রমোট করে, তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে। সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো, ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে, তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন। তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল, বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো। সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা, অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন, কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত। এবং জামাত ক্ষমতায় এলে কি হবে? আজকে যা দেখছেন, আজকে প্রথম আলো পড়ছে, ডেইলি স্টার পড়ছে, ছায়ানট পড়ছে, কিংবা উদীচী পড়ছে, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করা হচ্ছে, কিংবা এই যে বিভিন্ন ছাত্র সংগঠন, সবগুলো বিশ্ববিদ্যালয়, বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে। এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন? ছাত্র সংসদ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। ছাত্র সংসদ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনদের অপসারণ করাচ্ছে।
শিক্ষক লাঞ্ছনা করছে। আপনি কি মনে করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এইগুলো বন্ধ হয়ে যাবে? এগুলো আরো বাড়বে। এরকম হাজারটা ঘটনা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে, এই ঘটনাগুলো আরো বাড়বে। পাকিস্তান পীড়িত হবে, ভারত বিরোধিতা চরমে উঠবে, ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে, পাকিস্তানের সাথে জামাত ক্ষমতায় এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে। তখন কি হবে? তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিতভাবে নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অন্ধকারের শেষ কোথায়, এই অন্ধকার কিভাবে শেষ হবে এই মুহূর্তে ভাবতে গেল, কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছে না, চারিদিকে অন্ধকার। অনেকে বলবেন যে হতাশার কথা। হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক। এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই। আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, দেশ ভালো করে দেবো, এ করবো সে করবো। আরে ভাই, জামাতি শাসন তো এখনই চলছে। আপনি নির্বাচনের পরে কি দেখবেন? নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন। আজকে শিক্ষক লাঞ্ছনা হচ্ছে, নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয়। জামাত বা শিবির, এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো, আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে? তাদেরকে বহিষ্কার করেছে? করেনি, করবে না। আশ্রয় প্রশ্রয়ে এগুলো হচ্ছে। যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে দেখিনি। কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম। ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে? দেখিনি। কাজেই সবকিছু মিলে এক নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে। এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না। বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধকামী মানুষকে জাগতে হবে। নইলে জামাত যদি ক্ষমতায় আসে, আপনার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কিনা, অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে। আজকে অবস্থাটা কিন্তু তেমনটাই, অর্থাৎ নিকষ কালো অন্ধকারে, এটা পরিকল্পিত, এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনূস প্রস্থান করতে চাইছে। এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আজকে আমরা যে মুহূর্তে 13 জানুয়ারি কথা বলছি, 1 মাসেরও কম সময় আছে নির্বাচন। আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না, এই নির্বাচনটা পেছিয়ে যাবে, তফসিল আবার নতুন করে ঘোষিত হবে, এমন কোনো খবর কোথাও নেই। কিন্তু যে কথা বানায় বলুন না কেন, কোনো জায়গায় কোনো চাপ নেই, নির্ভার। এই নির্ভার থেকে ইলেকশনটা আসলে হয়ে যাবে। এখনো পর্যন্ত 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, নির্বাচনটা হয়ে যাবে। তবে আমি শেষ কথা বলবো, আশার কথাও বলবো। ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতার বাইরে, জামাত একক সংখ্যাগরিষ্ঠতায় যদি ক্ষমতায় যায় আর বিএনপিকে যদি অংশ ক্ষমতার না করে, সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার। বিএনপিও তখন চাইবে, বিএনপিও তখন যুবপদা একসাথে আন্দোলন করতে চাইবে। এরশাদ আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপি কিন্তু করেছে। আজকে এরশাদের স্বৈরাচার পতন আন্দোলন যেমন হয়েছে, আজকে দেশ যেভাবে চলছে, এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয়, তাহলে বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে। উত্তরণ তো আছেই। আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে, কিন্তু আজ থেকে 3 মাস পরে এই হতাশা আস্তে আস্তে কেটে যেতেও পারে, কেটে যাবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ হেরে যাবে না, হেরে যেতে পারে না। এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা, আশার আলো। আমরা আশায় বাঁচি,
নানা রকম হতাশা, নিকোষ কালো অন্ধকারে ইউনূস প্রস্থান করবে। অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না। এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো? আওয়ামী লীগের রাজনীতি, 14 দলের রাজনীতি, আওয়ামী লীগ 14 দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে। এই মুহূর্তে ট্যাকেল করতে পারেনি। সুযোগ ছিল, অসংখ্য সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আমরা আশা জাগিয়ে রাখি, নিশ্চয়ই কাজে লাগাবে। আজকে না হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, কাজে লাগাবে। সেই আশাতেই বাঁচি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।